নেতাকর্মী নয়, যে কারণে ৩ আগস্ট আত্মীয়দের দেশ ত্যাগের নির্দেশ দেন হাসিনা। জানাবো শাপলা গণহত্যায় সংসদে শেখ হাসিনার উপহাস এবং সর্বশেষ জানাবো যে দুই বিষয়ে বিএনপি একমত হলেই ফেব্রুয়ারিতে নির্বাচন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। নেতাকর্মী নয়, যে কারণে ৩ আগস্ট আত্মীয়দের দেশ ত্যাগের নির্দেশ দেন শেখ হাসিনা। ৩ আগস্ট দেশের রাজনীতি যখন অনিশ্চয়তার মধ্যে দুলছে, তখন দলীয় নেতাকর্মীদের নয়, বরং নিজের আত্মীয়দের উদ্দেশ্যে সরাসরি দেশ ছাড়ার নির্দেশ পাঠান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঘটনার দিন তিনি নিজের মোবাইল ফোন থেকে একটি ছোট বার্তা পাঠান, নো ওয়ান টু হিয়ার। এই 4 শব্দেই তিনি স্বজনদের বুঝিয়ে দেন অবস্থা কতটা ভয়াবহ। এই মেসেজের প্রেক্ষিতে শেখ হাসিনার এক আত্মীয়, যিনি বর্তমানে অস্ট্রেলিয়ায় অবস্থান করছেন, এক নাম প্রকাশে অনিচ্ছুক সাংবাদিককে জানান, ভোরে ঘুম ভাঙতে দেখি হোয়াটসঅ্যাপে বার্তা। বার্তাটির অর্থ বুঝতে অসুবিধা হয়নি, তৎক্ষণাৎ সিদ্ধান্ত নেই দেশ ছাড়ার। জানা গেছে ৩ আগস্ট রাতেই শেখ হাসিনা তার ঘনিষ্ঠ আত্মীয়দের উদ্দেশ্যে একই ধরনের বার্তা পাঠান। পরদিন ৪ আগস্ট কারফিউ চলাকালেই এই আত্মীয় পরিবার সহ দেশ ত্যাগ করে অস্ট্রেলিয়া পাড়ি জমান। এই আত্মীয় আরও জানান, শুধুমাত্র শেখ মুজিবের বংশধর ও ঘনিষ্ঠ স্বজনদেরই এমন বার্তা দেওয়া হয়। আওয়ামী লীগের কোনো নেতা বা মন্ত্রীদের শেখ হাসিনা দেশ ছাড়ার বিষয়ে কিছু বলেননি। ৫ আগস্ট দুপুরে অধিকাংশ আত্মীয় নিরাপদে বিদেশে পৌঁছালে শেখ হাসিনা ছোট বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে ভারত চলে যান। তিনি বর্তমানে দিল্লিতে অবস্থান করছেন এবং শেখ রেহানা লন্ডনে। রেহানার ছেলেমেয়েরা আগেই লন্ডনে ছিলেন। এদিকে সরকার পতনের পর আওয়ামী লীগের অনেক শীর্ষ নেতা গ্রেপ্তার হলেও শেখ হাসিনা পরিবারের অধিকাংশ সদস্য নিরাপদে বিদেশে চলে যেতে সক্ষম হন। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, সিঙ্গাপুর এবং অস্ট্রেলিয়ায় ছিল তাদের গন্তব্য। তবে এক ব্যতিক্রম হিসেবে বঙ্গবন্ধুর পরিবারের সদস্য সারনিয়াবাদ মঈনুদ্দিন আবদুল্লাহ গ্রেপ্তার হন গত বছরের অক্টোবর মাসে। তিনি শেখ হাসিনার ফুফাতো ভাই এবং সাবেক চিফ হুইপ আবুল হাসনাত আবদুল্লাহর পুত্র। এই আত্মীয় আরও দাবি করেন, ৩ আগস্ট বিকেলে শেখ হাসিনা বুঝতে পারেন তার সরকার টিকবে না। তিনি নিজেই স্বজনদের বলেন, পরিস্থিতি ভালো নয়, জীবন বাঁচাতে হলে এখনই দেশ ছাড়তে হবে। তৎকালীন ঢাকা দক্ষিণের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস সেদিনই সিঙ্গাপুর থেকে দেশে ফিরলেও বিমানবন্দরে শেখ হাসিনার মৌখিক বার্তা পেয়ে আবার সিঙ্গাপুরে ফিরে যান। সেদিনই শেখ হাসিনা জাতীয় নিরাপত্তা কমিটির সঙ্গে জরুরি বৈঠক করেন। সেনাবাহিনী প্রধানরা তাকে পরিস্থিতির ভয়াবহতা বোঝান এবং জানিয়ে দেন, ছাত্র জনতার আন্দোলনের বিরুদ্ধে গিয়ে বাহিনী কাজ করতে পারবে না। এরপরেই প্রধানমন্ত্রী নিশ্চিত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে শেষ পর্যন্ত দলীয় নেতাকর্মীদের ভাগ্য অনিশ্চিত রেখে নিজের আত্মীয়দের দেশ ছাড়ার নির্দেশ দিয়ে নিজেও দেশ ত্যাগ করেন। অস্ট্রেলিয়া থাকা তার ঘনিষ্ঠ আত্মীয়দের ভাষ্যমতে শেখ হাসিনা হয়তো ৭৫-এর ১৫ আগস্টের পুনরাবৃত্তি আশঙ্কা করেছিলেন, তাই জীবনের নিরাপত্তার কথা ভেবেই এই সিদ্ধান্ত। শাপলা গণহত্যায় সংসদে শেখ হাসিনার উপহাস। শাপলা চত্বর গণহত্যার পর সংসদে দাঁড়িয়ে শেখ হাসিনা উপহাস করে বলেছিলেন, শাপলা চত্বরে হেফাজতিরা গায়ে লাল রং লাগিয়ে রাস্তায় পড়েছিল, পুলিশ ডাক দিলেই উঠে দিত দৌড়, লাশ দৌড় দেয় আর কি। সেদিন এভাবেই তিনি নৃশংস এই গণহত্যার বিষয়টি পাশ কাটিয়ে যান। অথচ শত শত হেফাজত নেতাকর্মী গুলিতে হত্যার শিকার হন, কাতরাচ্ছিলেন আহত হয়ে। জঙ্গলের হিংস্র জীব জানোয়ারের প্রতিও দয়া দেখানো হয়, কিন্তু সেদিন অসহায় নির্যাতিত মানুষগুলোর প্রতি কোনো ধরনের সহানুভূতি দেখানো হয়নি। রাতের আধারে বাতি বন্ধ করে হাজার রাউন্ড গুলি এবং সাউন্ড গ্রেনেড ছুড়ে ২০১৩ সালের ৫ মে রাতে যে নারকীয় ঘটনা ঘটানো হয়েছিল, সেটা ইতিহাসের এক কালো অধ্যায় হয়ে থাকবে। সেই রাতে সরকারের লেলিয়ে দেওয়া বাহিনী যেভাবে নিরস্ত্র জনতার ওপর হামলে পড়েছিল, এর নজির দেশের ইতিহাসে খুব একটা নেই। ফ্যাসিস্ট এবং স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের শীর্ষ অপকর্মগুলোর একটি শাপলা হত্যাকাণ্ড। অন্যান্য অপকর্মের মতোই শাপলা হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ডও শেখ হাসিনা। মূলত তার নির্দেশে নিরীহ এবং নিরস্ত্র আলেম ওলামার ওপর ঝাঁপিয়ে পড়েছিল তার লেলিয়ে দেওয়া বাহিনী। শাপলা চত্বরে কতজন নিহত হয়েছেন সেই সংখ্যা নিয়ে বিতর্ক আছে। এক যুগ পর হেফাজতে ইসলাম শহীদদের প্রাথমিক খসড়া তালিকা প্রকাশ করেছে।
সেখানে সংগঠনটি উল্লেখ করেছে তারা প্রাথমিকভাবে 93 জনের নাম ঠিকানা পেয়েছেন। এই প্রক্রিয়া চলমান, সংখ্যাটি আরও বাড়বে। এর আগে মানবাধিকার সংগঠক অধিকার শাপলা চত্বরের ঘটনাকে কেন্দ্র করে 61 জন নিহতের তথ্য জানিয়েছিল। তবে প্রত্যক্ষদর্শীদের বরাত মতে প্রকৃত সংখ্যাটি কয়েকশো হবে, কারণ ঘটনাস্থল থেকে অনেকের মরদেহ সরিয়ে ফেলা হয়। নিহতের সংখ্যাটি 93 বা 61 কিংবা কয়েকশো যাই হোক, এটা যে ভয়াবহ এবং নৃশংস একটি ঘটনা সেটা নিয়ে কারো কোনো দ্বিমত নেই। ফ্যাসিস্ট সরকারের শাসনামলে এ ব্যাপারে কারো মুখ খোলারও সাহস ছিল না। হাসিনা সরকার বরাবরই দাবি করে আসছে ওই রাতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি, যদিও তাদের ওই বক্তব্য কেউই বিশ্বাস করেনি। খোঁজ নিয়ে জানা গেছে সেই রাতে শেখ হাসিনার নির্দেশেই মূলত এই হত্যাকাণ্ড চালানো হয়। দিনভর হেফাজতে ঢাকা অবরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। সন্ধ্যা থেকে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করে। এই অবস্থায় মতিঝিলের মতো গুরুত্বপূর্ণ স্থানে লাখো জনতার উপস্থিতি আওয়ামী লীগ সরকারকে ভয় পাইয়ে দেয়। তারা বুঝতে পারে এই জনতা সকাল পর্যন্ত শাপলা চত্বরে থাকতে পারলে পরদিন সরকারের বিদায় নিতে হবে। এজন্য আওয়ামী লীগ সরকার যে কোনো মূল্যে নিজেদের টিকে থাকার সিদ্ধান্ত নেয়। সূত্র জানায়, শেখ হাসিনা তার ঘনিষ্ঠ নেতা এবং বিভিন্ন বাহিনীর উচ্চ পদস্থদের নিয়ে সন্ধ্যায় গুরুত্বপূর্ণ বৈঠকে বসেন। সেই বৈঠকে উপস্থিত সবাইকে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন। পুরো অভিযানে নেতৃত্বের দায়িত্ব দেওয়া হয় তৎকালীন ডিএমপি কমিশনার বেনজির আহমেদকে, যিনি পরবর্তী সময়ে আইজিপি হয়েছিলেন। গোপালগঞ্জের মানুষ হিসেবে বিশ্বস্ত হওয়ায় বেনজির এই নির্দেশনা পুরোপুরি পালন করেন। মূলত শাপলার রাতে সরকারকে টিকিয়ে রাখার দক্ষতা দেখানোর কারণেই পরবর্তী সময়ে বেনজির র্যাব, ডিজি এবং আইজিপি হন। এই দুটি পদে থাকা অবস্থায় তিনি অস্বাভাবিক ক্ষমতা প্রয়োগ করেন, যা এখন বেরিয়ে আসছে। হেফাজত দমনে পুলিশ যে অভিযান চালায় এর নাম দেওয়া হয় অপারেশন সিকিউর শাপলা। র্যাবের অভিযানের নাম দেওয়া হয় অপারেশন ফ্ল্যাশ আউট শাপলা। এর নেতৃত্ব দেন র্যাবের আলোচিত কর্মকর্তা জিয়াউল আহসান। আর বিজিবির অভিযানের নাম দেওয়া হয় অপারেশন ক্যাপচার শাপলা। তখন বাহিনীটির প্রধান এম এ আজিজ, যিনি পরবর্তী সময়ে সেনাবাহিনী প্রধান হয়েছিলেন। মূলত পুলিশ, র্যাব এবং বিজিবির যৌথ অভিযানে নৃশংসতার নতুন উদাহরণ সৃষ্টি করা হয়। শাপলার ঘটনার পর প্রায় 11 বছর আওয়ামী লীগ ক্ষমতা ধরে রেখেছিল। সেই সময় এই হত্যাকাণ্ডের বিচার নিয়ে মুখ খোলার দুঃসাহস ছিল না কারো। উল্টো হেফাজত নেতাকর্মীদের বিরুদ্ধে শত শত মামলা ঝুলিয়ে রেখে তাদের নানাভাবে হয়রানি করা হচ্ছিল। তবে গত বছরের 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের পর শাপলা হত্যার বিচারের দাবি নতুন করে জোরালো হচ্ছে এবং ইতোমধ্যে বিচার প্রক্রিয়া শুরুও হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ ও মামলা দায়ের। শাপলা চত্বর গণহত্যার ঘটনায় হেফাজতে ইসলামের নেতাকর্মীদের হত্যা, নির্যাতন সহ মানবতা বিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা ও অভিযোগ দায়ের হয়েছে। হেফাজতে ইসলামের পক্ষ থেকে ওই গণহত্যার জন্য 50 জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়। ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম জানান, ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ 34 জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। মামলাটির তদন্ত শুরু হয়েছে। তদন্তের পর প্রকৃত দোষীদের চিহ্নিত করে বিচারের সম্মুখীন করা হয়। যে দুই বিষয়ে বিএনপি একমত হলেই ফেব্রুয়ারিতে নির্বাচন। 2026 সালের এপ্রিলের প্রথমার্ধে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টা। তবে এই ঘোষণার পরেও দেশের রাজনৈতিক অঙ্গনে এখনো পুরোপুরি কাটেনি অনিশ্চয়তার কালো মেঘ। আলোচনার আশায় রাজনৈতিক অঙ্গনে চলছে নানা গুঞ্জন এবং প্রতিক্রিয়া। সরকার ও বিরোধী দলগুলোর সাম্প্রতিক বৈঠককে ঘিরে জনগণের মাঝে জন্ম নিয়েছে নতুন এক প্রত্যাশা। সমঝোতার আলো কি এবার সত্যিই দেখা দেবে? প্রধানমন্ত্রী এবং বিএনপির শীর্ষ নেতার সামনাসামনি সংলাপকে ইতিবাচকভাবে দেখছেন অনেকেই। দলটির কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত নেতাকর্মীদের আশা, এবার হয়তো একটি সমঝোতামূলক পথের দিকেই এগোবে রাজনীতি। অনেকে বলছেন এই বৈঠক শুধু রাজনৈতিক আলোচনা নয়, বরং গণতন্ত্র, আস্থা এবং সম্মানের প্রশ্নও জড়িত। একটি সবার অংশগ্রহণমূলক উৎসবমুখর নির্বাচনের প্রত্যাশা তৈরি হয়েছে মানুষের মনে। এদিকে এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু বলেন, বৈঠকে যাই আলোচনা হোক না কেন, রাষ্ট্র পরিচালনার দুটি গুরুত্বপূর্ণ বিষয়